জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। বিচার চেয়ে ছাত্রদলের আলটিমেটাম। বগুড়ায় সার্জিস আলমের গাড়িবহরে ককটেল হামলা। জেলা পরিষদ ভবনে অবরুদ্ধ এনসিপি নেতা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান। এক রাতের নোটিশে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। দেশে টালমাটাল স্বর্ণের বাজার। ঊর্ধ্বগতিতে ছাড়িয়েছে আগে সব রেকর্ড। কয়েক বছরেও এই অস্থিরতা কমবে না বলছেন ব্যবসায়ীরা। পিআর ইস্যুতে জামায়াতকে নিয়ে নাহিদ ইসলামের মন্তব্য ঘিরে তোলপাড়। এনসিপি নেতাকে পাল্টা জবাব। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ। শিল্প অঞ্চলে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র বলছে সরকারের গোয়েন্দা বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়েদ হোসেনের নির্মম হত্যাকাণ্ড নিয়ে চলছে প্রতিবাদের ঝড়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের না হওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যে হত্যায় অভিযুক্তদের অন্যতম মোহাম্মদ মাহির রহমানকে পুলিশের হাতে তুলে দিয়েছে তার মা। সোমবার ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন। এর আগে রোববার বিকালে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন। আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ড নিয়ে জুবায়েদের বড় ভাই এনায়েত হোসেনের অভিযোগ, আমরা 5 জনকে আসামি করে মামলা করতে চেয়েছি। শিক্ষার্থী বর্ষা, তার বাবা মা, বর্ষার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু নাফিসকে। কিন্তু বংশাল থানার ওসি মামলা নিতে রাজি হননি। তিনি অভিযোগ করেন, ওসি বলেছেন এতজনের নাম দেওয়া ঠিক হবে না। বর্ষার বাবা মায়ের নাম দিলে মামলাটা নাকি হালকা হয়ে যাবে, কিন্তু আমরা তাদের নাম দিতে চাই। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই। মামলা নিতে বিলম্বের কারণ হিসেবে শুরুতে বলা হয় রাত 1টা থেকে 3টা পর্যন্ত ওসি থানায় ছিলেন না। পরে তিনি আসার পর অভিযুক্তের সংখ্যা কমানোর পরামর্শ দেন। এ বিষয়ে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তারা যাদের নাম দিতে চান আমরা সেই নামে মামলা নেব। শুধু পরামর্শ দিয়েছি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এদিকে জবি শিক্ষার্থীকে হত্যাকাণ্ডে সরব ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হলপাড়া ঘুরে মিছিল নিয়ে আবার টিএসসির ডাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে শাখা ছাত্রদল। সমাবেশে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী সহযোদ্ধা জুবায়েদ হোসেনকে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে। আগস্ট পরবর্তী সময়ের অন্তর্বর্তী সরকার নিরাপত্তার চাদরে দেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। আজ দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে। এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জিস আলম। এরপর জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল 3টায় সেখানে উপস্থিত হন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে জেলা পরিষদ সমন্বয় সভায় যোগ দেন। এরপরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে 2টি ককটেল নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করা 2টি ককটেলের মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, তবে অন্যটি অবিস্ফোরিত থেকে যায়। খবর পেয়ে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সার্জিস আলমের গাড়ি বহর জেলা পরিষদ এলাকায় পৌঁছালে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায়। এই পরিস্থিতিতে সার্জিস আলম ও তার সঙ্গীরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে সার্জিস আলমকে জেলা পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করে। এনসিপির পক্ষ থেকে এই ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করা হয়েছে। দলের নেতারা জানান, বারবার বলার পরেও পুলিশ আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। মাত্র 2 জন পুলিশ সদস্য মোতায়েন থাকার কারণেই দুর্বৃত্তরা এমন সুযোগ নিতে পেরেছে বলে অভিযোগ করেন তারা। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছিলেন সার্জিস আলম। ওই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় সার্জিসকে অবরুদ্ধ করে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এ নিয়ে পাল্টাপাল্টি মামলার ঘটনাও ঘটে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।
হঠাৎ করে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ। বিশেষ করে মাত্র 5 দিনের ব্যবধানে 3 জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। এগুলো নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি খতিয়ে দেখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। এমন অবস্থায় দেশের আরো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই লক্ষ্য করে হামলা হতে পারে বলে রয়েছে শঙ্কাও। তাই সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার গেল রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়। সূত্র বলছে, মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশনা পেয়েছেন। ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বলেন, নির্দেশনার পর অনেক জায়গায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইজিপি বাহরুল আলম জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারের নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দেশের বাজারে সোনার দরদামে চলছে চরম উত্তেজনা। প্রায় প্রতিদিনই ওঠানামা করছে এর দাম, যেন কোনোভাবেই টেনে ধরে রাখা যাচ্ছে না দরের লাগাম। তবে এবার সব রেকর্ড ভেঙে ইতিহাস করেছে সোনার দাম, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রোববার বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক বৈঠকে বসে স্বর্ণের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 1050 টাকা। এতে 1 ভরি স্বর্ণের দাম 2,17,382 টাকা হয়েছে। সোমবার সমন্বিত ওই দামে এই সোনা বিক্রি হবে। বাজুদ জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পাকা সোনার দাম বাড়ার কারণে এর দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবার কথা জানায় সংগঠনটি। সবশেষ 14 অক্টোবর দেশের বাজারে স্বর্ণের মূল্য পূর্ণ নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সেদিন 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম 2,613 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয় 2,16,332 টাকা। এটি ছিল তখন পর্যন্ত দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য। এ নিয়ে চলতি বছর মোট 66 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 48 বার আর কমেছে মাত্র 18 বার। অন্যদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত আছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের 1 ভরি রূপা বিক্রি হচ্ছে 6,205 টাকায়, যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ। নির্বাচনের আগে এক দলকে নিয়ে অন্য দলের পাল্টাপাল্টি মন্তব্য ও কথার লড়াইয়ে মোড় বদলাচ্ছে দেশের রাজনীতি। এর মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জামায়াতের আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কড়া মন্তব্যে উত্তপ্ত হয় রাজনৈতিক মাঠ। সেই বক্তব্যে এই আন্দোলনকে সুপরিকল্পিত পরিকল্পনা বলে আখ্যায়িত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবার এই বক্তব্যের ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানালো জামায়াত। রোববার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে এই প্রতিবাদ জানান। ফেসবুকে এ নিয়ে নাহিদের দেওয়া স্ট্যাটাসটি অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে জামায়াত। নাহিদের কাছ থেকে এ ধরনের বাল্যখিল্য বক্তব্য যাতে আশা করে না বলেও মন্তব্য করেছে দলটি। বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতের পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে। তার কাছ থেকে এ ধরনের বাল্যখিল্য বক্তব্য জাতি আশা করে না বলেও মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। জামায়াত বলছে, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে জামায়াত তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই
নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। বিবৃতিতে নাহিদকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত। এর আগে রোববার বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ লেখেন, নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল। তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। মিরপুর, চট্টগ্রাম, তারপর শাহজালাল বিমানবন্দর। মাত্র 5 দিনের ব্যবধানে 3 জায়গায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। কেপিআইভুক্ত এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্কিত পুরো শিল্প অঙ্গন। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এ কি কেবলই দুর্ঘটনা নাকি গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার পরিকল্পিত নাশকতা? গত 14 অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে 2টি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন শ্রমিকের প্রাণহানি ঘটে। এর 2 দিন পর 16 অক্টোবর আগুন লাগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি পোশাক কারখানায়। সবশেষ শনিবার ভয়াবহ আগুনে পুড়ে যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য ভর্তি শেড। আর এই ধারাবাহিকতায় দেশজুড়ে জোরালো হচ্ছে নাশকতার আশঙ্কা। পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্বে দেখা হচ্ছে। পুলিশের গোয়েন্দা ইউনিট ছাড়াও অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে। দেশবিরোধী চক্র ও বিদেশে বসে সরকার বিরোধী প্রচারণাকারীদের সঙ্গে এসব ঘটনার যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা সূত্রের দাবি, সরকারকে বেকায়দায় ফেলতে গার্মেন্টস খাতকে টার্গেট করছে ষড়যন্ত্রকারীরা। গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকেই তারা বিভিন্নভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে আসছে। এবার হয়তো সেই চেষ্টার অংশ হিসেবেই এই অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে। গোয়েন্দা সূত্র আরও বলছে, কতিপয় গার্মেন্টস মালিকও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে। বাংলাদেশ নিট পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, কার্গো ভিলেজের মতো স্পর্শকাতর স্থানে আগুন লাগা কোনোভাবেই স্বাভাবিক নয়। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক। দ্রুত ও স্বচ্ছ তদন্তে সত্যটা বের করা জরুরি বলেও মনে করেন তিনি। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি শওকত আজিজ রাসেলও একই মত দিয়েছেন। বলেন, এই আগুনগুলো পরিকল্পিত বলেই তিনি মনে করছেন। বিমানবন্দরের মতো নিরাপদ এলাকায় আগুন লাগা অস্বাভাবিক ঘটনা। সরকারকে এখনই কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একের পর এক আগুনে পোশাক শিল্প এখন অনিশ্চয়তার মুখে। আর তাই জোরালো হচ্ছে একটাই প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে কি তবে গার্মেন্টস শিল্পই টার্গেট? হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।